সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ ঈদ আয়োজনে। সাথে আছে আমি মোস্তফা ফিরোজ। বিশ্বের বিভিন্ন দেশে গড়ে উঠছে বাংলাদেশিদের শক্তিশালী অবস্থান। বাংলাদেশের খুব কাছেই সিঙ্গাপুর এবং মালয়েশিয়া। প্রথমে সাধারণ শ্রমিক হিসাবে এই দুটি দেশে যেতে শুরু করে বাংলাদেশিরা, কিন্তু 1 থেকে 1.5 যুগের ব্যবধানে সেখানে গড়ে উঠেছে বাংলাদেশিদের শক্তিশালী অবস্থান। এই ঈদে ওই দুটি দেশে বসবাসরত বাংলাদেশিদের আনন্দ আর বেদনার নানা গল্প দেখাবো আপনাদের। প্রথমে যাব সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে বসবাস করছেন বাংলাদেশের এক নির্যাতিত ও জীবন সংগ্রামী নারী নূপুর। তাকে দিয়ে শুরু করি গল্পটা। খুলনার মেয়ে নূপুর ভাগ্য ফেরাতে এসেছিলেন সিঙ্গাপুরে। অভাবের কারণে খুব বেশি তার পড়াশোনা ছিল না। দালালের খপ্পরে পড়ে তার কাজ জোটে একটি বারে, কিন্তু কিছুদিন পরই তাকে কাজের বাইরে বারে আসা কিছু মানুষের মনোরঞ্জনের জন্য চাপ দেওয়া হয়। রাজি না হওয়াতে শুরু হয় শারীরিক নির্যাতন। এক পর্যায়ে পালিয়ে এসে সে আইনের আশ্রয় নেয়। এরপরই পাল্টে যেতে থাকে সবকিছু। তার পাশে এসে দাঁড়ায় সিঙ্গাপুর সরকার। এখানে আমার শিকার হতে হয় ডান্স ক্লাবে। এখানের যে ক্লাবের মালিকেরা বা তাদের ম্যানেজার, এরা চরম অন্যায় করছে। আমি পুলিশ ইনফরমেশন করে দিলাম। আমার তথ্যগুলো তারা যাচাই করলো। যাচাই করার পর দেখলো যে হ্যাঁ রাইট। সিঙ্গাপুর সরকার সেটাকে প্রাধান্য দিয়েছে। প্রতি মান্থলি যে স্যালারিটা সেটা আমাকে অ্যাকাউন্টে দিচ্ছে, মানে আমাকে অল এভরিথিং দিয়ে আমাকে হেল্প করছে। নূপুর নিজে নির্যাতনের শিকার হয়ে সে এখন শুধু একজন বিচার প্রার্থী নন, প্রতিবাদী নারী হিসাবে সে নির্যাতিত নারীদের পাশে এসে দাঁড়িয়েছে। আমি আমার এই ঘটনার পরে আমি দেখছি যে আমি এখানে ঘুরছি, অনেকগুলা ক্লাবে ঘুরছি। ঘেরার পরে দেখছি যে হ্যাঁ তারা কিছু কিছু জায়গা আছে, ক্লাব আছে খুব ভালো, আর কিছু কিছু জায়গা আছে যে নির্যাতনের শিকার মেয়েরা বাধ্য হয়ে পরিস্থিতির শিকার হয়ে করছে, অনেক কিছু করছে। তো তখন তাদেরকে আমি রুখে দাঁড়াতে বললাম যেটা অন্যায়, এটা করা যাবে না। তো তারা আমার পক্ষে দাঁড়িয়ে তারাও এই প্রতিবাদের জন্য রুখে দাঁড়িয়েছে। আমাকে দিয়ে আজকে 6টা ক্লাব এখানে বন্ধ আছে, আর 6টা ক্লাবের মেয়েরাই বাইরে সিঙ্গাপুরে ভালো আছে, জব করছে। ইভেন আমার ক্লাবের যে 6টা মেয়ে ছিল আমি বাদে আরও, তাদেরকে স্পেশালিভাবে গভর্নমেন্ট জব দিয়ে দিয়েছে, তারাও খুব ভালো আছে। সিঙ্গাপুরে অনেক নারী যেমন নির্যাতন নিগ্রহের শিকার হয়েছেন, তার বিপরীতে রয়েছে আবার সাফল্যের চিত্র। তেমনি একজন নারী বাংলাদেশের রুমা। রুমা সিঙ্গাপুরে একজন গৃহিণী ছিলেন। তার স্বামী একজন প্রকৌশলী। স্বামীর উপর নির্ভরশীল না থেকে তিনি প্রশিক্ষণ নিয়ে গড়ে তোলেন একটি বিউটি পার্লার। এখন এই পার্লারের শাখা গড়ে উঠছে সিঙ্গাপুরের বিভিন্ন এলাকায়। আস্তে আস্তে আমার ফ্যামিলি বিল্ড আপ হলো এখানে। তারপর আমি থিঙ্ক করলাম যে আই শুড ডু সামথিং, আমাকে কিছু করতে হবে। আমি স্টার্ট করলাম, আমার ফিউ ফ্রেন্ডস আমাকে ইন্সপায়ার করলো যে হোয়াই নট ইউ স্টার্ট বিজনেস। সো আই এম ভেরি ওয়ারিড অন দ্যাট মোমেন্ট। আই এম থিঙ্কিং অলসো like it's very difficult, I'm alone. I mean as a woman. So my husband support me a lot in this business. বাঙালিরা সবাই আমাদের এখানে ঈদ, আপনি ঈদ বলেন, পুজো বলেন, ক্রিসমাস বলেন, সবকিছুই খুব ভালোভাবে পালন হয়। সব সময় সব প্রোগ্রাম সবাইকে ইনভাইট করে, সবাই সবকিছুতে অ্যাটেন্ড করে, সবকিছু মিলিয়ে খুব ভালো। বাংলাদেশকে ভালোবাসে মালয়েশিয়ায় বসবাস করা প্রবাসীরা। এদেশের ভাষা, সংস্কৃতি, কৃষ্টিকে তুলে ধরার প্রয়াস রয়েছে তাদের। আপনি কি প্রতিভা বাণিজ্য করেন? মানে জানতে হলে মালের অর্ডার দেন। এই তো বসে নামের এই যারা সিটিজেন নামের পিছনে ছুটে বেড়ায়, একটু ক্লিপ, ভিডিও ক্লিপ, একটু এর জন্য তারা বিজয় খরচা করে।
তোমার গোলাপি সংবেদনশীল উষ্ণ ঠোঁটে আহত করে একটা চুমু দিয়ে খোপায় গুঁজে দিতে চেয়েছিলাম সদ্য ফোটা রজনীগন্ধার কলি। দেখো দেখো আজ সেই রজনীগন্ধা প্রবাসের অট্টালিকার প্রস্তরের নিচে চাপা পড়ে আছে। জানি কংক্রিটের তৈরি পুরো দেয়াল ভেদ করে তার সুবাস তোমার কাছে এখন আর পৌঁছয় না। ইচ্ছে ছিল তোমাকে নিয়ে স্মৃতিসৌধে যাব, বোটানিক্যালের বেঞ্চে তোমার কোলে মাথা রেখে স্বপ্ন তৈরি করব। রৌদ্রোজ্জ্বল দুপুরে চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হলে 10 টাকায় তোমাকে একটা লাল মরিচ মেশানো আমরা কিনে দেবো। আমি আমি খেতে না চাইলে তুমি আমাকে জোর করে খাইয়ে দেবে। তোমার উচ্ছলতা জড়ানো শ্যামল হাতের কোমল স্পর্শে আমি রিক্ত হয়ে তোমাকে সিক্ত করব ভেবেছিলাম। বাংলা ভাষা সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে সংগঠিত হতে শুরু করেছে সিঙ্গাপুরে বাস করা প্রায় 1.5 লাখ প্রবাসী বাংলাদেশী। আহারপুরের পাহাড় বুইয়া কাজনা কইরা থাকে শুয়া, অলসতার জীবন কইরা দিল শেষ। আমরা সবাই সিঙ্গাপুরে কর্ম নিয়া এই তো আজি বেশ। আমরা অতিথি পাতি আপন বাসা পেলে রাখি, আসিয়াছি দূর প্রবাসে নব সুখ শান্তির আসে। কিন্তু হায় 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 হাওয়ায় কি আর ঘর বাঁধা যায়, সকল আশা স্বপ্নে মিলে যায় আমরা অতিথি পাতি। বাঙালির ধর্মীয় সংস্কৃতির নানা উৎসব পালনে পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরা। এমন একটা খুশির দিনে মনটা ভীষণ ভারী, নিজুম রাতে স্বপ্নে দেখি ঈদে ফিরছি বাড়ি। মায়ের সাথে কথা বলে বুকটা ফেটে যায়, কষ্ট পেলেও হাসি আমি কাঁদিয়ে মেরালায়। দুই তলার মানব ভবন বিধাতা যতনে করেছে সৃজন, বসতে জীবন দিয়েছে মায়ার বাঁধন, চোখে আপন আপন শূন্য আপন। সিঙ্গাপুরের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠার জন্য লড়ছে বাংলাদেশিরা। চলুন শুনি তাদের কথা। 5 মাস আগে সিঙ্গাপুরে আসেন রিপন শেখ। তিনি চরমপন্থীদের হাতে নিহত খুলনার সাংবাদিক নহর আলীর বড় ছেলে। নহর আলীর নির্মম মৃত্যুর পর এই পরিবারটি অর্থকষ্টে যখন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, তখন তার পাশে এসে দাঁড়ায় গণমাধ্যমের নিবেদিত কিছু মানুষ। মঞ্জুরুল হাসান বুলবুল, যারা যে আমার প্রথমে হাত ধরেছে, আসাম হিমালয় মৃত্যু, আসাম হিমালয় মৃত্যু, এদের জন্য আজকে আমি যে পর্যন্ত আসতে পারছি সবচেয়ে বড় অবদান জানামত চৌধুরী কিরণের। হোন্ডায় যে প্রজেক্টটা, হোন্ডায় এমন একটা প্রজেক্ট যে খাওয়া দাওয়া সমস্ত কিছু ফ্রি। আচ্ছা, এমন একটা প্রজেক্টে যে আসলে আমি নিজেকে দেশে মনে করতাম যে আসলে বিদেশের মাটি জানি না কেমন হবে, কিন্তু বিদেশের মাটি দেশের মাটি যে পরিশ্রম তার চেয়ে অনেক ভালো। এমন রাস্তার থেকে হাত ধরে শ্বাস আমার এই পর্যন্ত তুলে গেছে। আজ আমার সে বাড়ি, সে মাছ চাষের ঘের বেতন পাঠায় মা ভাই বোনের মুখে হাসি ফোটাতে পারতেছি, এটা আমার জীবনের সবচেয়ে বড় চাপ। কত এখানে আসার পরে মানে কেমন তোমার মানে কেমন কত বেতন পাও, মানে তুমি হ্যাপি কিনা? আমি হ্যাপি। আমি এখন এখানে 800-900 টাকা বেতন পাই। আচ্ছা, যাতে আমার পুরো সংসারটা ভালোভাবে চলে। আমি আরো 2 বিঘে জমি বন্ধক রাখছি। আচ্ছা, তাছাড়া এখন এই মাসে চলতি মাসের যে বেতন এটা সম্পূর্ণ আমার থাকবে। আচ্ছা, আর তারপরে মাসে বেতন পেয়ে আমি চিন্তা করছি যে আমাদের যে ঘরটা তৈরি করবো, এভাবে আস্তে আস্তে আজ আমার স্বপ্ন পূরণ হবে। সিঙ্গাপুরের অভিনয়, শিল্প, সাহিত্যের অঙ্গনেও এখন বাড়ছে বাংলাদেশিদের পদচারণা। তাদেরই একজন শুভ। সিঙ্গাপুর আর্ট ক্লাব থেকে একটা অফার আসছিল যে ওয়ার্কারের উপর একটা ডকুমেন্টারি করবে, তো সেখান থেকে আমাকে মহসিন ভাই আমাকে সিলেক্ট করে ওয়ার্কারদের কষ্টটা খুব সুন্দর করে আমি ভালো করে তাদের বুঝাইতে পারছি, যে আমার এই নাটকটার মাধ্যমে তারা বুঝতে পারছে। জঙ্গি ইস্যুতে সিঙ্গাপুরে বাংলাদেশের শ্রমবাজারে ভর করেছে একটি কালো ছায়া। যেই ছায়ার বিরুদ্ধে লড়ছে প্রবাসী বাংলাদেশিরা, লড়ছে
বাংলাদেশ। We turn now to Southeast Asia and the fight against Islamic terrorism. সিঙ্গাপুরে বাংলাদেশি কর্মীরা যখন নিজেদের মেধা আর শ্রমের বিনিময়ে সুনামের সাথে কাজ করে যাচ্ছিল, তখন আকস্মিকভাবে জঙ্গি সন্দেহে 2 দফা আটক করা হয় কিছু কর্মী। এই ঘটনায় সিঙ্গাপুরের শ্রম বাজারে শুরু হয়েছে অস্থিরতা আর অনিশ্চয়তা। সিঙ্গাপুরে বাংলাদেশি কর্মী নিয়োগে যে আইপিএ দেওয়া হয়, আইপি ইস্যুর পরিমাণ হ্রাস পেয়েছে। শ্রমিকরাও কিছু আতঙ্কিত। কোম্পানিগুলো আগের মতো শ্রমিকদেরকে ভালো চোখে দেখছেন। প্রথম এবং দ্বিতীয় 2 দফায় তারা এখানে জঙ্গিবাদী তৎপরতার সাথে লিপ্ত ছিল। এসব বিবিধ কারণে শ্রমবাজার একটু এখন হুমকির সম্মুখীন। এ ধরনের একটি নেতিবাচক ধারণা এসেছে যে বাংলাদেশি শ্রমিকরা জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত, কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশের এই ঘটনাটা একটি বিচ্ছিন্ন ঘটনা, এটি কোনো ধারাবাহিক ঘটনা না। এবং সিঙ্গাপুরস্থ শ্রম মন্ত্রণালয় এবং আমাদের দেশের 2 দেশের দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা যেটা আশাবাঞ্জক কথা বলতে পারি যে সিঙ্গাপুরের শ্রমবাজার এখনো আগের মতোই আছে। কোনো রকম প্ররোচনা বা প্রলুব্ধ বা মানে সন্দেহজনক কোনো গতিবিধি বা কোনো আচরণ হয়, আমি আগেও বলেছি যে কিছু লোকের জন্য আমাদের সবাই বাংলাদেশি শ্রমিক ভাইদের সুনাম মর্যাদা অক্ষুণ্ণ যাতে না হয়, সেটাই আমাদের সবাই সমবেতভাবে চেষ্টা করা উচিত। আমি সকল বাংলাদেশি ভাই বোনদেরকে, আমাদের শ্রমিক ভাই বোনদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। সুপ্রিয় দর্শক, প্রবাসী মুখ ঈদ আয়োজনে এখন একটা নিচ্ছি বিরতি। সঙ্গেই থাকুন, ফিরছি খুব তাড়াতাড়ি। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম প্রবাসী মুখ ঈদ আয়োজনে। বিরতির আগে আপনাদেরকে শুনিয়েছিলাম সিঙ্গাপুরের কথা, এবার যাব মালয়েশিয়ার গল্পে। সিঙ্গাপুরের মতোই মালয়েশিয়াতেও গড়ে উঠেছে বাংলাদেশিদের শক্তিশালী একটি অবস্থান, যার একটি বড় উদাহরণ হচ্ছে সে দেশের ইসলামিক ইউনিভার্সিটি। Malaysia is a nation rich in diversities. One of the first places you'll notice this diversity is in the smiling faces of those waiting to greet you. Malaysia is truly a racial melting pot. বাংলাদেশ থেকে একসময় মালয়েশিয়ায় যেত প্রধানত সাধারণ কর্মী, কিন্তু এখন সে ধারা পাল্টে গেছে। এখন সাধারণ কর্মীর বাইরে বাংলাদেশ থেকে সেখানে যাচ্ছে শিক্ষার্থী এবং সেকেন্ড হোমের আওতায় নানা শ্রেণী পেশার বিত্তবান মানুষেরা। মালয়েশিয়ার ইসলামিক ইউনিভার্সিটিতে বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা। More than 40 lecturers and professors from Bangladesh are teaching in this university, and more than 600 students are studying now. So এটা একটা হিউজ পপুলেশন বলতে গেলে IIUM-এ। ওয়াসি আব্দুল্লাহ নাম শুনেছেন আপনারা? ও হচ্ছে বর্তমান এশিয়ার মধ্যে 1 নম্বর ডিবেটর। হি ইজ দ্য স্টুডেন্ট অফ IIUM and also Bangladeshi student. And also secondly Ikram Hussain, he is the student of ICT, Upper University, and he is the world biggest, number 1 programmer right now. তো 126 দেশের স্টুডেন্টের মধ্যে উমাটিক উইকে গত বছর বাংলাদেশ রানার্স আপ হয়েছে, এবার লাস্ট টাইম চ্যাম্পিয়ন হয়েছে। এখানকার যে KPI বলে মানে কি পারফরম্যান্স ইন্ডিকেটর, তার জন্য আমাদের অনেক ধরনের রিসার্চ প্রজেক্ট আনতে হয়, পিএইচডি স্টুডেন্ট প্রডিউস করতে হয়। তো বাংলাদেশিরা সেক্ষেত্রে মানে বেশ ভালো সাফল্য অর্জন করেছে। যেহেতু ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড, আমার ইচ্ছা আছে যে পিএইচডি করে একটা ইন্টারন্যাশনাল মানের পড়াশোনা করে কিছু শিখে দেশে গিয়ে হয়তো কিছু যদি ডিসিশন মেকিং এর কোনো পর্যায়ে যেতে পারি। গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট আছে ওয়াইসি থেকে, আমাদের মাহিউল হক মাহি ভাই আছে, প্লাস হচ্ছে অন্য সব ডিপার্টমেন্টে যেসব ছাত্ররা আছে সবাই রিসার্চের ক্ষেত্রে খুব ভালো প্রোগ্রেস করতেছে। শিক্ষার্থী এবং বিত্তবানদের মালয়েশিয়ায় আসার কারণে এখানে গড়ে উঠছে দেশীয় শিল্প সাহিত্যের একটি পরিমণ্ডল।
মালয়েশিয়াতে কিংবা বিদেশে যেসব জায়গাগুলো আছে যারা বিদেশি তাদের কাছে আমাদের বাংলাদেশকে তুলে ধরার জন্য, এটাই আমাদের মেন মোটো। আর আমি কালচারাল সেক্রেটারি হিসেবে চেষ্টা করছি যে যতটুকু সম্ভব আমাদের যারা বাঙালি আছে, ট্যালেন্ট আছে বিশেষ করে, এদেরকে উঠিয়ে আনা। আমাদের বাংলাদেশ কালচার সেন্টার 2000 সালে শুরু হলো এটার কার্যক্রম, বাট ওটা আসলে ওইভাবে অ্যাক্টিভ ছিল না। কিন্তু রিসেন্টলি মানুষের যে ডিমান্ড দেখতেছি আমরা, তো আমরা বাধ্য হলাম কমিটি গঠন করতে। এখানে আমাদের অনেক ইউনিভার্সিটির ছেলেপেলে আছে, পড়াশোনা করতেছে, তারাও আসলে এই কালচারাল সেক্টরের মাধ্যমে তাদের মেধাটাকে প্রকাশ করে। আমরা চাচ্ছি আরও যেন ভালোভাবে এগায়। এর জন্য আমরা সবাইকে, যাদের যেই গুণটা আছে, সবাইকে আমরা বলি যে আসো, ওদের সেই সুযোগটা আমরা করিয়ে দিচ্ছি এখানে। মালয়েশিয়ার ব্যবসা বাণিজ্যের মূলধারায় প্রবেশ করে সফল হয়েছেন এমন একজন বাংলাদেশির গল্প দেখব এবার। বগুড়া জেলার অধিবাসী মোহাম্মদ মিনাজ এক যুগ আগে প্রায় খালি হাতে এসেছিলেন মালয়েশিয়ায়, কিন্তু পরিশ্রম, মেধা আর সততার গুণে সে এখন মালয়েশিয়ার প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। তার হাতে তৈরি প্রীতি গার্মেন্টস ও ফ্যাশন হাউস এখন মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। আমার গার্মেন্টসের মনে করেন দেখেন প্রায় 40টা মেশিন পরে রয়েছে। হ্যাঁ, আমার গার্মেন্টসের লোক দরকার 80 জন, আমার গার্মেন্টসে কাম করতেছে 30 জন। আমরা যেন একটা লোক নিয়ে আসলে অ্যাকচুয়ালি আমরা যেন 6 থেকে 7 বছর সেই এই কর্মচারীটাকে খাটাইতে পারি, তাহলে আমাদের মতন মালিক যারা আছে তাদের ভালো হবে। জি করতে যায় আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। এবার দেশে ঈদ করতে মালয়েশিয়ার প্রবাসী অনেকে দেশে আসবেন, আবার অনেকে আসতে পারবেন না। আসতে পারা আর না পারার মিশ্র অনুভূতি দেখি এবার। মালয়েশিয়ার এক হতভাগ্য কর্মী ময়মনসিংহের কামাল। দালালদের খপ্পরে পড়ে 9 বছর আগে সে এদেশে এসেছিলেন। অনেক দুর্ভোগ কষ্টের সিঁড়ি পার হয়ে যখন সে দেশে ফিরে পরিবারের সাথে ঈদ করার সব আয়োজন শেষ করেছিলেন, তখন হারিয়ে যায় তার পাসপোর্ট। ফলে এই ঈদে তার বাড়ি আসা হচ্ছে না। 1 তারিখে অ্যাপ্লাই করলাম। 1 তারিখে অ্যাপ্লাই করে আমি কালকে অফিসে গেছি। অফিসে আমাকে বলছে যে পাসপোর্ট 10টার ভিতরে আসা যাবে, কিন্তু 11টার সময় আমার কাছে ফোন দিল যে পাসপোর্টটা হাইজ্যাক হয়ে গেছে। আমার ছেলেকে আমি কথা দিয়েছিলাম যাবো, যে আমি যদি মালয়েশিয়াতে জীবিত থাকি আর কি, তাকে আমি এইভাবেই কথা দিয়েছিলাম যে এবারে ঈদের নামাজটা আমি তোমার সাথে বলবো, কিন্তু আমার কপালটা এতই খারাপ হইলো আমি আমার ছেলের সাথে ঈদের নামাজটা পড়তে পারলাম না। কামালের মতো অনেকে নানা কারণে এবার ঈদে দেশে আসতে পারছেন না, আবার অনেকেই আসবেন। ইচ্ছে করে বাড়িতে যেতে ঈদ করতে, কিন্তু পারি না। আমরা সবাই এই জায়গায় আসছি কাজের জন্য, কর্মের জন্য, রোজি রোজগারের জন্য। কষ্ট হয়, বাড়ির কথা সবারই মনে হয়, কিন্তু বাড়িতে তো যাওয়া যায় না, পাসপোর্ট নাই, কিচ্ছু নাই। আমার মা বাবাকে ঈদের শুভেচ্ছা, নিজের ওয়াইফকেও ঈদের শুভেচ্ছা। মন চায় দেশে আত্মীয় স্বজনের সাথে ঈদ করার জন্য। এখনো পাসপোর্ট নাই, কোনো শিওর নাই যাইতে পারি কিনা, এটাই মনে করেন যে মনে দুঃখ হয়। যখন দেশে যাই তখন মনে হয় যে নতুন জীবন পাইছি, খুব আনন্দ লাগে। বিগত 4 বছর ধরে আমি পাসপোর্ট করতে পারি নাই, আজকে নতুন পাসপোর্ট করতে পারছি, মা বাবাকে খুব খুশি মনে হবে। আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমার বড় মেয়ে, তোমাকে আমি ভালোবাসি, তুমি ঈদের শুভেচ্ছা তোমাকে। এবছর ঈদে আমি আমার মা বাবাকে খুব মিস করতেছি। আমার ফ্যামিলি, মা বাবা, বাংলাদেশের সবাইকে ঈদ মুবারক। মা, তুমি ঈদের সময় তোমাকে অনেক মিস করব এবং তুমি সব সময় ভালো থাকো, এটাই চাই আমি। ঈদের পর বাংলাদেশ থেকে আবার কর্মী আসা শুরু হবে, এই প্রত্যাশার কথা জানিয়েছে মালয়েশিয়ার হাই কমিশন। দেশের গভর্নমেন্ট, আমরাও এসে পরিশ্রম করেছি, তারা এই বাংলাদেশের লোকজনকে লিগালাইজ করবার একটি প্রসেস শুরু করেছে। গত ফেব্রুয়ারি থেকে জুন মাসে শেষ হয়ে যাবে। মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশ গভর্নমেন্টের একটি দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে শ্রমিক আনবার জন্য, এবং সেই চুক্তির প্রেক্ষিতে খুব দ্রুতই বাংলাদেশ থেকে জনবল মালয়েশিয়া আসতে শুরু করবে। আমাদের আরও বিভিন্ন ক্ষেত্রেও, আমরা সংস্কৃতির ক্ষেত্রেও যথেষ্ট প্রাগ্রসর অবস্থায় এখানে আমরা রয়েছি। এখানে মালয়েশিয়াতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবস যেটাকে আমরা বলি, তারা এখানে শহীদ মিনার তৈরি করবার জন্য তাদের
ভিতরে চিন্তাভাবনা রয়েছে এ নিয়ে আমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হচ্ছে। জায়গা ঠিক হলে আরও কিছু কিছু প্রসেস আছে। সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় যে যে শহীদ মিনার আমাদের আছে সেগুলার আমরা চিত্র, সেগুলোর আমরা ডিজাইন তাদেরকে দিয়েছি এবং আরও দিচ্ছি, এবং খুব দ্রুত এই সমস্ত ব্যাপারে একটা সিদ্ধান্ত হবে। যারা এখানে বসবাস করে আমি মনে করি যারা বাংলাদেশের বীর সাহসী গ্রামগঞ্জ থেকে উঠে আসা তরুণ, অধিকাংশই তরুণ, ঈদের শুভেচ্ছা জানাই। দর্শক, সিঙ্গাপুর আর মালয়েশিয়ায় বসবাস করা বাংলাদেশিদের জীবন সংগ্রামের নানা দিক তুলে ধরলাম এবারের অনুষ্ঠানে। এই দুটি দেশের বাইরে বিশ্বের যে প্রান্তেই বাংলাদেশিরা বসবাস করছেন তাদের প্রত্যেকের প্রতি রইল ঈদের শুভেচ্ছা। বাংলাদেশকে ভালোবাসুন, বাংলাদেশ আপনাদের পাশে থাকবে, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি প্রবাসী মুখ ঈদ আয়োজন। বহুত দাঁড়া থাকতে হয় যে 3 দিন যাবত ঘুরতে আসি এই এলাকায়, একটা পাসপোর্টের জন্য সামান্য একটু ব্যাপার নিয়ে, কিন্তু পাসপোর্টটা ঠিক মতন পাইতেছে না। ঈদের সময় ভালোই কাটানো হয়, কিন্তু দেশে যেতে পারি না, দুঃখ লাগে। জয় শীতা, ঈদের শুভেচ্ছার জন্য আর ঈদ মোবারক। মেসেজ আর কি, বিদেশে থাকি মেসেজ কত কি দিব, কত কি মেসেজ দিচ্ছি, তো স্ত্রীকে দিচ্ছি, বাবা মাকে দিচ্ছি, প্রিয়জন আর কে আছে। দুঃখ বিনোদন বলতে কিছুই নেই, আছে যেমন আমাদের দেশে বাবা মা আছে, ছেলে মেয়ে আছে, এবং তাদের প্রতি ভালোবাসা ঈদের দিন আমরা দেশে নাই, সেটাই আমাদের কামনা।